রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাপানের উত্তর পূর্ব উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। সোমবার স্থানীয় সময় রাতে আওমেরি অঞ্চলের উপকূলে আঘাত হানে ভূমিকম্পটি। উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত বিরোধ ঘিরে আবার উত্তেজনা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি হামলার অভিযোগ করছে দুদেশ। স্থানীয় সময় সোমবার কম্বোডিয়ার গোলাবর্ষণে থাই সেনা নিহতের দাবি করে দেশটিতে বিমান হামলা চালিয়েছে রয়্যাল থাই আর্মি। এর মধ্যে সীমান্ত থেকে প্রায় ৭০% বেসামরিক লোককে সরিয়ে নিয়েছে দেশটি। থাইল্যান্ডের হামলায় ৪ জনের প্রাণহানির দাবি করেছে নমপেন। দুপক্ষের মধ্যে চলমান উত্তেজনা ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনিশ্চয়তায় ফেলছে বলছেন বিশ্লেষকরা। গাজাকে ভাগ করা ইয়েলো লাইনকে ইসরায়েলের নতুন সীমান্ত দাবি করেছেন সেনাপ্রধান আয়াল জামির। ইসরায়েল আটকে রেখেছে গাজার অর্ধেকেরও বেশি এলাকা। এর মধ্যে উপত্যকাটির বিভিন্ন স্থানে নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত ২ জন। অস্তিত্ব সংকটে ভুগছেন বর্তমান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। শুধু যে তিনি জনপ্রিয়তার তলানিতে আছেন তা নয়, তার নেতৃত্বে দেশটির জোট সরকারের নানা সিদ্ধান্তের প্রতিও আস্থা রাখতে পারছেন না দেশটির সাধারণ মানুষ। এবার শুনবেন বিস্তারিত। সোমবার স্থানীয় সময় রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্র আওমরি অঞ্চলের উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং ৫০ কিলোমিটার গভীরে। স্থানীয়রা জানান অন্তত ৩০ সেকেন্ড ভূকম্পন অনুভূত হয়েছে। এরই মধ্যে জাপানের হোক্কাইদো, আওমরি ও ইয়াওতে অঞ্চলের উপকূলে ৩ মিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে জাপান ও রাশিয়ার উপকূলে কেন্দ্রস্থলের ১,০০০ কিলোমিটারের মধ্যে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে। যদিও পরে সে সতর্কতা তুলে নেওয়া হয়, তবে জাপানের উত্তরাঞ্চলে আরও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়। এদিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র সহ অন্যান্য পারমাণবিক স্থাপনার নিরাপত্তা পরীক্ষাও চলছে। জাপানের আবহাওয়া সংস্থা ও প্রধানমন্ত্রী সবাইকে উঁচু জায়গায় সরতে, সুনামি আশ্রয় কেন্দ্রে যেতে এবং সতর্কতার সময় নিরাপদ অবস্থান ত্যাগ না করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী সানায় তাকাইচি জানিয়েছেন সরকার মানুষের জীবনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জরুরি ব্যবস্থা নিচ্ছে। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যকার বহুদিনের সীমান্ত বিরোধ আবারও রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। নতুন করে শুরু হওয়া সংঘর্ষ কেন্দ্র করে পরস্পরের উপর দোষ চাপাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ। কম্বোডিয়ার হামলায় থাই সেনা নিহতের দাবি করে দেশটিতে বিমান হামলা চালিয়েছে রয়্যাল থাই আর্মি। থাইল্যান্ডের এক সামরিক কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, স্থানীয় সময় সোমবার ভোররাতে সীমান্ত লক্ষ্য করে আগে গোলাবর্ষণ শুরু করে কম্বোডিয়া। অতর্কিত ওই হামলায় হতাহতের ঘটনার জবাব দেয় থাই সেনারা। সংঘাতের জেরে আবারও দুই দেশের সীমান্ত এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়তে শুরু করেছে। থাই কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে সেখানকার প্রায় ৭০% বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। তবে থাইল্যান্ডে প্রথমে হামলা চালানোর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে কম্বোডিয়া। সোমবার স্থানীয় সময় ভোর ৫টায় থাইল্যান্ডই প্রথম প্রেয়াহ বিহিয়ার ও অদ্দারমিনচে প্রদেশে হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটি। এ সময় থাইল্যান্ডের ২ দফা হামলার পরও পাল্টা হামলা চালানো হয়নি বলে জানানো হয়। দুদেশের মধ্যে নতুন করে সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান তিনি। এর আগে গত জুলাই মাসে দুই দেশের মধ্যে ৫ দিনের সীমান্ত যুদ্ধে ৪৮ জন নিহত হন। উত্তেজনা নিরসনে ট্রাম্পের মধ্যস্থতায় একটি প্রাথমিক যুদ্ধবিরতি হয়। নতুন করে এই উত্তেজনা দুদেশের সীমান্ত সংঘাতকে আবারও উস্কে দিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। যুদ্ধবিরতির পর মাস পেরিয়ে গেলেও চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা। উপত্যকাটির বিভিন্ন স্থানে নতুন করে হামলায় হতাহত হয়েছেন কয়েকজন। এছাড়া মানবিক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত নিরীহ ফিলিস্তিনিরা।
এদিকে গাজার উত্তরে রিজার্ভ সেনাদের সঙ্গে সাক্ষাতে ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির স্পষ্ট জানিয়ে দেন ইসরায়েল বর্তমান অবস্থান ছাড়বে না। নতুন কংক্রিট সীমারেখা সব ঘোষণা মিলিয়ে গাজার পূর্বাংশে গেড়ে বসেছে ইসরায়েলি বাহিনী। দখলের মতোই অবস্থান গাজার কৃষিজমি ও মিশর সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ দিচ্ছে তাদের হাতে। ইসরায়েলি হামলা ও সরিয়ে নেওয়ার নির্দেশে পূর্ব গাজা পুরোপুরি ফাঁকা হয়ে আছে। 20 লাখের বেশি মানুষ এখন ঠাসাঠাসি করে বাস করছে উপকূলের সরু বালিয়ারি অঞ্চলে। নির্দিষ্ট সীমারেখা স্পষ্ট নয়, তবে লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি সেনারা লাইন পার হওয়া ফিলিস্তিনিদের বারবার গুলি করছে, রক্ষা পায়নি শিশুরাও। এই অবস্থান সরাসরি প্রশ্ন তোলে অক্টোবরের যুদ্ধবিরতি নিয়ে। সেখানে বলা হয় ইসরায়েল গাজা দখল বা সংযুক্ত করবে না। ট্রাম্পের 20 দফা পরিকল্পনায় ধাপে ধাপে এলাকা হস্তান্তরের কথা থাকলেও ইসরায়েল বলছে হামাসের নিরস্ত্রীকরণ ছাড়া সেনা প্রত্যাহার করবে না তারা। বছরের শেষে এসেও সাধারণ মানুষের আস্থা অর্জনে পুরোপুরি ব্যর্থ বর্তমান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। সাম্প্রতিক সময়ে করা বেশ কয়েকটি জার্মান গণমাধ্যম, সরকারি ও বেসরকারি নানা জরিপ বলছে শতকরা মাত্র 23% মানুষ চ্যান্সেলর মের্জের উপর আস্থা রাখলেও 77% মানুষ মনে করছে মেড ইন জার্মানিকে আরও টেকসই ও শক্তিশালী করতে চ্যান্সেলর মের্জ পুরোপুরি ব্যর্থ হয়েছেন। শুধু তাই নয়, দেশটির সাধারণ জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় তাঁর নেতৃত্বে ক্ষমতাসীন রাজনৈতিক দল সিডিইউ ও এসপিডি জোট সরকারের উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। এ কারণে দেশটির 70% সাধারণ মানুষ মনে করেন মের্জ সরকার জনগণকে বুঝতে অক্ষমতার পরিচয় দিয়েছে। দেশটির অর্থনীতিবিদরা বলছেন গাড়ি শিল্পে ক্রমবর্ধমান ধস, ভঙ্গুর অর্থনীতি, তরুণদের সামরিক বাহিনীতে যোগদানে প্রশ্নপত্র পূরণে বাধ্যবাধকতা, সামরিক ব্যয় বাড়ানো, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে ব্যর্থ হওয়া, আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করতে না পারা এবং দেশটির জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার মতো নানা সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে না পারার কারণেই সবচেয়ে কম জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন চ্যান্সেলর মের্জ। এদিকে নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে না পারা, জনগণের উপর অহেতুক ঋণের বোঝা চাপিয়ে দেওয়া সহ সাধারণ মানুষের ব্যয়ভার বেড়ে যাওয়াকে 70 বছর বয়সী চ্যান্সেলরের অযোগ্যতার পরিচয় বলছে দেশটির প্রধান বিরোধী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের শীর্ষ নেতারা। ফ্রিডরিশ মের্জের আগে জার্মানিতে আরও 9 জন চ্যান্সেলর বেশ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেও জনপ্রিয়তার এমন ভগ্নদশা কারোরই হয়নি। সমাজতত্ত্ববিদদের মতে নির্বাচনের আগে জার্মানির প্রতিটি খাতে আমূল পরিবর্তন আনার যে প্রতিশ্রুতি ফ্রিডরিশ মের্জ দিয়েছিলেন তাতে তিনি পুরোপুরি ব্যর্থ হওয়ায় তার জনপ্রিয়তার এমন বেহাল দশার মূল কারণ